আমাদের মুখ্যমন্ত্রী বলছেন না বাংলা ছেড়ে কেউ যাবে না, কোনো পরিযায়ী শ্রমিক যাবে না, আমি ওদের 5,000 টাকা দেব। তারপরেও শ্রমিক চলে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী বলছেন মারা গেছেন তো কি হচ্ছে, ভোটার লিস্ট ছেড়ে আপনি চলে যেতে পারেন না, আপনাকে আমরা ভোটার লিস্টে নাম রাখবো। আপনাকে কেউ যদি প্রভাবিত করে ভয় দেখানোর চেষ্টা করে, ভয় পাবেন না। আপনি ভয় পেয়ে যদি এদিক ওদিক করে ফেলেন, পরে আবার মামলা মোকদ্দমা হবে। সরকারি চাকরি তো, গ্রেপ্তার হয়ে যাবেন। বিহারে হয়েছে। আর একবার গ্রেপ্তার হয়ে গেলে তারপর সাসপেনশন। আপনাদের কমরেডরা ওপার বাংলা থেকে এপার বাংলায় কেন আসছে? কারণ আশ্রয়স্থল ভারতবর্ষ। পৃথিবীর যে যেখানে হিন্দুরা থাকে তারা মনে করে তাদের দেশ এই ভারতবর্ষ। শ্রদ্ধেয় শ্রী রাহুল সিনহা, শ্রী তাপস রায়, শ্রী প্রতাপ ব্যানার্জি, ডক্টর মধুচন্দ্রা কর, ভাই অরিজিৎ, বিমলদা, বিমল শঙ্কর নন্দ, দেবজিৎ, সুমন ব্যানার্জি, রুদ্রনীল ঘোষ, শশী অগ্নিহোত্রী, বেবিদি, কিন্তু অনেকে আছে, সবাই নাম বলা যাচ্ছে, অনেকে নিচেও আছে। দেখুন, এমন একটা সময় আজকের এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে যখন অমর স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমের ১৫০ পালন হচ্ছে। তাই আজকের যিনি আয়োজক জয় কর, তাকেও ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের একটি মহতী অনুষ্ঠানের ব্যবস্থা করবার জন্য। আমরা এখানে সমবেত হয়েছি একটি রক্তদান শিবিরে। আজকে আর রক্তদান কোনো মহান দান নয়, এটা অতীতে ছিল। আজকে পশ্চিমবঙ্গে রক্তদান একটা গণ আন্দোলনের আকার ধারণ করেছে। অফিস ক্লাব, বিভিন্ন গণসংগঠন, রাজনৈতিক দল, আমরা প্রত্যেকে রক্তদান শিবিরের আয়োজন করছি। কারণ এখন মানুষ বুঝতে পেরেছে শুধু রক্তদানের মধ্যে দিয়ে অন্যের জীবন বাঁচানো নয়, নিজেকে সুস্থ রাখা যায়, নিজের স্প্লিন ভালো থাকে। একজন সুস্থ সবল মানুষ যদি রক্তদান করেন বছরে 3 বার, তিনি আরো সবল থাকবেন, আরো সুস্থ থাকবেন। কিন্তু এত কিছুর পরেও বছরের একটা নির্দিষ্ট সময় বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের অপ্রতুলতা দেখা যায়। তার জন্য এই রক্তদান শিবিরে মঞ্চের ওপরে কত মানুষ আছেন তার থেকে বেশি, বা সামনে কতজন আছেন তার থেকে বেশি প্রয়োজন হয় ওপারে, যেটা প্রাসঙ্গিক, যেটা আসল লক্ষ্য। সেই লক্ষ্যের দিকে মানুষ ধাবিত হবে, উপলক্ষের দিকে নয়। আমরা যারা প্রথাগতভাবে এখানে বসে আছি রক্তদান শিবিরে, আমাদের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে রক্তদান শিবিরের সংখ্যা বাড়ানো। যারা এসেছেন তারা প্রত্যেকেই সুন্দর সেজে এসেছেন, সে পুরুষ হোক আর মহিলাই হোক, আমাদের দলের প্রত্যেকের কর্মী, এবং তাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো। যারা এসেছেন তারা যেন রক্ত দিয়ে যান। আমি আশা করব এটাই প্রত্যেকে এখানে যারা আছেন, রিকোয়ারমেন্ট যা আছে, ব্লাড ব্যাংক যারা নিতে পারবে তারা যেন প্রত্যেকে রক্ত দিয়ে যান। রক্ত দিলে আপনারা আরো সুন্দর হবেন, শরীর আরো ভালো থাকবে। মহিলা যারা আমাদের মহিলা কর্মী আছে, মহিলা মোর্চা, তারা মনে করছে তারা একটু ঝিমিয়ে পড়বে, সেরকম নয়, স্কিনে জেল্লা আরো বাড়বে। সুতরাং রক্তটা দেবেন। কারণ এখন পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে আমরা বসবাস করছি। আপনারা দেখছেন কোনো জায়গায় ডেঙ্গু রোগে কেউ মারা গেলে বলে দেওয়া হয়েছে ডাক্তারদের তিনি সার্টিফিকেট দিতে পারবেন না। এমনকি মধুচন্দ্রাদি, যদিও কোনো সরকারি হসপিটালের চিকিৎসক নন, মধুচন্দ্রাদিও যদি তার পাশে ডেঙ্গি লিখে দেন, তিনিও হয়তো আক্রমণের শিকার হতে পারেন। এখন এটা স্থির করে ফেলা হয়েছে, উনি যার স্পেশালিস্ট অঙ্কোলজিস্ট, যদি কেউ এখন পশ্চিমবঙ্গে ক্যান্সার রোগে দীর্ঘদিন আক্রান্ত হয়ে মারা যায়, কারোর যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, কারোর যদি দীর্ঘদিনের কোনো কোমরবিডিটি থাকে, কারোর যদি কোনো কিডনির অসুখ থাকে, যে যেভাবে মারা যাবেন তার একটাই পথ। যেমন রামকৃষ্ণ বলে গেছেন না, যত মত তত পথ। তৃণমূল প্রতিষ্ঠা করে দিয়েছে সব মত থাকবে, কিন্তু পথ একটাই থাকবে, সেই তৃণমূলের পথ। অতএব যে যেখানে মারা যাবেন, যে প্রান্তে মারা যাবেন, যদি পথ দুর্ঘটনাও মারা যান,
যদি মদ্যপ অবস্থায় কেউ মোটর সাইকেল চালাতে গিয়ে নর্দমার মধ্যে ঢুকে গিয়ে তার প্রাণ যায়, বলা হবে এসআইআর আতঙ্কে মারা গেছে। অতএব আপনারা যখন শ্মশানে যান, আপনারা জানেন প্রত্যেকে, এখন আর কার্ডিয়াক অ্যারেস্ট লিখলে চলে না, কজ অফ ডেথ লিখতে হয়, মৃত্যুর কারণ। পশ্চিমবঙ্গ সরকার অঘোষিত বলে দিয়েছে এসআই একটা অন্যতম কারণ। আপনি যদি শুধু কার্ডিয়াক অ্যারেস্ট লিখে দেন বা কার্ডিয়াক ফেলিওর লিখে দেন, আপনার আমাদের বার্নিংহাটে যিনি ডাক্তার সাহেব আছেন তিনি কিন্তু সেটা গ্রহণ করবেন না, বলবেন ডাক্তারকে দিয়ে লিখিয়ে আনুন মৃত্যুর আসল কারণ কি। কিন্তু এখন যদি ওই উপরে লিখে দেওয়া যায় এসআইআর কিংবা এনআরসি, তাহলে আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। সমস্ত ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। এটা এমন একটা সরকার চলেছে, প্রতিহিংসা পরায়ণ সরকার। আমরা জানি আমাদের রাজ্যের রবীন্দ্রনাথ চ্যালেঞ্জ হয়ে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছেন, ওপর থেকে রবীন্দ্রনাথ কথাঞ্জলি পড়ছেন। কথাঞ্জলি পড়তে পড়তে উনি ছপান করে নিচে পড়ে যাবেন কিনা তারই কোনো গ্যারান্টি নেই। গীত বিতানের জায়গায় কবিতা বিতান এসে গেছিল। এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস সরকার। গত 7ই নভেম্বর থেকে আগামী 1 বছর বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের শ্রাদ্ধ শতবর্ষ পালিত হচ্ছে। এই শ্রাদ্ধ শতবর্ষ পালন করবার জন্য কলকাতায় যেখানে বঙ্কিমচন্দ্র থাকতেন, যেটা এই মুহূর্তে লাইব্রেরি আছে, কলেজ স্ট্রিটের ঠিক উল্টো দিকের রাস্তার নাম কি তাপসদা? বঙ্কিমচন্দ্রের বাড়ি প্রতাপ চ্যাটার্জি লেন। সেখানে আমাদের বিরোধী দলনেতার যাওয়ার কথা ছিল, রাস্তাটাকে আগেই খুঁড়ে রেখে দেওয়া হয়েছে যাতে ওখানে বিজেপির কোনো প্রোগ্রাম না হতে পারে। বিজেপির প্রোগ্রাম হচ্ছিল না। সারা পশ্চিমবঙ্গের 1500টি স্থানে এবং সারা ভারতবর্ষে 100 জায়গায় সমবেত সঙ্গীত চলছিল। সেখানে ফুল দিয়ে সাজানোর কথা ছিল, কিন্তু সেখানেও বঙ্কিমচন্দ্রের মূর্তি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনিও একজন অতীতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, এখন হয়তো তৃণমূল কংগ্রেসের নেই। সেজন্য বন্দে মাতরমের স্রষ্টার গলায় মালা দেওয়ার জন্য বিজেপি কর্মীকে পাঁচিল টপকাতে হলো। পাঁচিল টপকে গিয়ে বন্দে মাতরমের আমরা খুঁজে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা কোন রাজ্যে এসে গেছি। এই পরিস্থিতির মধ্যে রক্তদান শিবিরে আমরা সকলে একত্রিত হয়েছি। মানুষ তৃণমূল থেকে পরিত্রাণ চাইছে, তৃণমূল থেকে মুক্তি চাইছে। এই দমদমে যারা বাসিন্দা আছেন অধিকাংশই পূর্ববঙ্গ থেকে এসেছে। যারা এখানে বসবাস করছেন, বিভিন্ন দলের নির্বাচনে অংশগ্রহণ করছেন, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস হোক কিংবা বিজেপি হোক, দমদমের 90% মানুষ পূর্ববঙ্গের মানুষ, অতীতে পূর্ব পাকিস্তানের মানুষ, যারা জীবনের অনেক অত্যাচার সহ্য করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভারতের ইতিহাস এবং ভারতের বর্তমান রাজনীতি তাদের প্রকৃত সত্য থেকে মানুষের মুখটাকে দূরে সরিয়ে রেখেছে। তারা অন্তত নিজেদের প্রজন্মকে জানবেন যে ওপারে আমরা থাকতে পারিনি, ওপারে বন্দে মাতরম চলেনি, ওপারে বিনয় বাদল দীনেশ, তাদের নামে আমরা কলকাতার রাস্তা তৈরি করেছি। কেউ এপারের বাসিন্দা ছিলেন না। বিনয় বাদলের দীনেশের পরিবারকে আমরা রক্ষা করতে পারিনি। মাস্টারদা সূর্য সেন বাউড়িয়া ঝুটবিলে ধরা পড়েছিলেন, সুইপার সেজে তিনি আত্মগোপন করেছিলেন। তার দেহটা যখন ফাঁসির জন্য তোলা হয় তখন তার কোনো নোখ অবশিষ্ট ছিল না, মুখে কোনো দাঁত ছিল না, তিনি আগেই মারা গিয়েছিলেন। মৃতদেহের ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার। আজকে তার বংশধরেরা কিভাবে বাংলাদেশে আছে? সূর্য সেনের এই লড়াই কি স্বাধীন ভারতবর্ষের জন্য না স্বাধীন পাকিস্তানের জন্য? আজকে সেটা চিন্তা করতে হবে। আমরা বাঙালিরা যারা চলচ্চিত্রের কথা বলি, এই যে শিল্পী বসে আছেন পেছনে দুজন, আমার আরেকজন ভবিষ্যতের শিল্পীকে কোলে নিয়ে নিয়েছেন একজন। আমাদের সকলকেই যাকে চেনা যায়, আমাদের এখানে পিতৃপুর ফাদারলি ফিগার সত্যজিৎ রায় এপার বাংলার মানুষ ছিলেন না, ওপারে ছিলেন। আজকে তার বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
যে কজন তরুণ যুবক মধ্যরাতে কলকাতাকে টালমাটাল করে দিতেন, সেই সুনীলের সুনীল গঙ্গোপাধ্যায় তার বাড়িটাকে দখল করে নেওয়া হয়েছে এই মুহূর্তে কয়েকদিন আগে বাংলাদেশ। যে রবীন্দ্রনাথের কথা বলছেন বাঙালি আর রবীন্দ্রনাথ কেমন সম্পৃক্ত, সেই রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর আমাদেরও পশ্চিমবঙ্গে ওপার বাংলা এপার বাংলা তো এক, আমরা একই ভাষায় কথা বলি, একই ভাষায় চিন্তা করি, আমরা একই ভাষায় স্বপ্ন দেখি। সেজন্য এপারেও একটি তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ওপারে মন্দির ভাঙা হচ্ছে, আর এপারে কালী ঠাকুরের মুন্ডু কেটে ফেলে তাকে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বন্দে মাতরমের গান কতদিন আমরা পশ্চিমবঙ্গে গাইতে পারি? 1937 সালে কংগ্রেসের সর্বভারতীয় বৈঠকে বন্দে মাতরমের খণ্ডচ্ছেদ করা হয়। 1938 সালে হায়দ্রাবাদে যখন ছাত্ররা স্বাধীনতার জন্য আন্দোলন করে বন্দে মাতরম গান গাইতে শুরু করলো, কংগ্রেসের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে 1938-এ নিজাম বন্দে মাতরম ব্যান করে দেয়। অর্থাৎ শুধু ব্রিটিশ আক্রমণ করেনি বন্দে মাতরমকে, ব্রিটিশ শুধু রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে আক্রমণ করেনি, আক্রমণ করেছে কংগ্রেস। 1994 সালে যখন মদনলাল খুরানা বন্দে মাতরম গানকে দিল্লির প্রত্যেকটি সরকারি স্কুলে গাওয়া বাধ্যতামূলক করে দিলেন, ঠিক তখনই কংগ্রেস রাস্তায় নেমে বলল, এই গান সাম্প্রদায়িক গান, এই গান কোনো মুসলিমের পক্ষে গাওয়া সম্ভব নয়। আর আমাদের যিনি শ্রদ্ধেয় সাংসদ, যার কাছে আমি একবার পরাজিত হয়েছি, শ্রেষ্ঠ সাংসদ, প্রাজ্ঞ, যার বিচক্ষণতা, যার পাণ্ডিত্য নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করতে পারবে না, তিনি 7 বার দল বদল করতে পারেন, কিন্তু তার পড়াশুনো নিয়ে কোনো প্রশ্ন তোলার ঔদ্ধত্য যার নেই, সেই সৌগত রায়, তিনি দুটো খুব দামি কথা বলেছেন। তিনি সেদিন দাঁড়িয়ে কংগ্রেসের মঞ্চ থেকে বলেছিলেন, বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতা বন্ধ আছে। আর আজকে সৌগত রায় বলছেন, এসআইআর নিয়ে এত কথাবার্তা কেন, এত বিতর্ক কেন? এসআইআর তো রোজ হয়, এখনো হবে। তৃণমূল কংগ্রেসের একমাত্র নেতা যিনি প্রকাশ্যে এসআইআরকে স্বাগত জানিয়েছেন, তার নাম সৌগত রায়। তাই তারই নির্বাচনী কেন্দ্রে সংসদকে আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে সংবিধানের মর্যাদা যদি কেউ রক্ষা করেছেন, তিনি রক্ষা করেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সব ব্যাপারে এগিয়ে থাকেন। তিনি কিন্তু এসআইআর এর ফর্মটি নিয়ে নিয়েছেন। আরে মুখ্যমন্ত্রী ফিল আপ না করলেও ও তো এমনিতেই মুখ্যমন্ত্রীর নাম ভোটার লিস্টে থাকবে। মুখ্যমন্ত্রী এর আগে মোদির টিকার বিরোধিতা করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী কখন ভ্যাকসিন নিয়েছিলেন মানুষ দেখতে পায়নি। কিন্তু এভাবেও ওই এসআইআর এর ফর্ম মুখ্যমন্ত্রী কখন পাঠিয়ে দেবেন সেটা জানা নেই। আমাদের আরেক নেতা, এখনো দমদমে তার অনুগামীরা আছেন, তাদের নিষ্ঠা বা তাদের পার্টির প্রতি আন্তরিকতা নিয়ে অন্তত বামপন্থী যারা সিপিআইএম এর কর্মী আছে কেউ প্রশ্ন তুলতে পারবে না। এখনো বিপরীত পরিস্থিতিতে দমদমে দাঁড়িয়ে সিপিআইএম তাদের মতো করে কাজ করছে। তাদের পার্টির নেতা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কি করে আনন্দমঠ লিখলেন তিনি বুঝে উঠতে পারেননি। তাই এখানে দমদমবাসীর কাছে যে রাজনৈতিক দলেরই কর্মী হতে পারেন না, প্রত্যেকের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি যে নিজের নাগরিকত্ব সম্পর্কে সচেতন হন। এসআইআর এর ফর্ম ফিল আপ করুন। সিএ এর ক্যাম্প চলছে চারিদিকে, সিএতে ফর্ম ফিল আপ করুন, আবেদন জানান, ভারত সরকার আপনাকে নাগরিকত্ব দেবে। আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহেরু। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করতে পারেনি। সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করছে বর্তমানে সরকার, এই সুযোগ থেকে বঞ্চিত হবে। দেখুন, আমাদের সঙ্গে কারোর কোনো লড়াই নেই, কারোর অতৃপ্ত আত্মা থেকে যায়। যদি কষ্টে থাকে এই দল দুঃখ পায়। যত স্বপ্ন কংগ্রেস দেখেছে সেটাকে বাস্তবায়িত করেছে বিজেপি। রাজীব গান্ধী স্বপ্ন দেখেছিলেন
কষ্ট পেয়েছিলেন যে 1 টাকা পাঠালে 14 পয়সা আসল জায়গায় গিয়ে পৌঁছেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সচেষ্ট ছিলেন, তিনি বলেছিলেন PM to DM, সিপিএম আওয়াজ তুলেছিল -CM। আজকে কিন্তু PM to DM কে বাস্তবায়িত করেছে নরেন্দ্র মোদীর সরকার। PM to DM ও নয়, PM to বেনিফিশিয়ারি, সরাসরি ফান্ড ট্রান্সফার। দাবি করতো অতিভামেরা যারা নকশালপন্থী আছেন, আজকে তারাও এই মোদী সরকারের বিরোধিতার জন্য তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে নো ভোট টু বিজেপি করে, কিন্তু তাদের দাবি PM টু বেনিফিশিয়ারি, ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার, সেটাও বিজেপি বাস্তবায়িত করেছে। প্রণব মুখার্জি স্বপ্ন দেখেছিলেন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। ডক্টর অসীম দাশগুপ্ত দীর্ঘদিন এই নিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স সরলীকরণের জন্য এতে অর্থনীতির গতি বাড়বে। প্রণব মুখার্জি করে যেতে পারেননি, কিন্তু প্রণব মুখার্জি হাসি মুখে ওই দিন রাতে মঞ্চে থেকে এবং পার্টির অবস্থানের বাইরে গিয়েও আমন্ত্রণ স্বীকার করে ডক্টর অসীম দাশগুপ্ত দিল্লির অনুষ্ঠানে সামিল থেকে তারা কিন্তু বাস্তবায়িত করে দিয়েছিলেন জিএসটি। ঠিক তেমন ভাবে সিএ। মহাত্মা গান্ধী বলেছিলেন যে যারা নিজের ইচ্ছার বিরুদ্ধে ওপারে থেকে যেতে বাধ্য হলো, তারা যদি মনে করেন সে তাদের জন্য বাসযোগ্য নয়, তারা যদি মনে করেন তাদের ধর্মাচরণের পক্ষে উপযুক্ত পরিবেশ আজকে পাকিস্তানে নেই, তারা ভারতবর্ষে আসবে। ভারত সরকারের দায়িত্ব হলো তাদের জীবন, তাদের জীবিকাকে নিশ্চিত করে দেওয়া। এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। একই ভাষায় কথা বলেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, একই প্রতিশ্রুতি দিয়েছিলেন সরদার বল্লভভাই প্যাটেল। কংগ্রেস স্বপ্ন দেখেছিল, নেহেরুজি ইচ্ছা প্রকাশ করেছিলেন, পরবর্তী প্রজন্ম বাস্তবায়িত করতে পারেনি, বিজেপি করে দেখিয়েছে। এখানে অনেক প্রগতিশীল মহিলা আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন মহিলারা আন্দোলন করেছেন যে মহিলাদের দেহ মনের উপরে অধিকার কোনো পুরুষের হতে পারে না একচেটিয়া। একজন মহিলার শরীর অধিকার, তার মনের অধিকার, তার চিন্তার অধিকার, তার বেঁচে থাকার অধিকারকে কেউ বাজেয়াপ্ত করতে পারে না। তাই 3 তালাক এটা মানবতা বিরোধী, এটা মহিলা বিরোধী। অনেকে প্রতিবাদ করেছেন, বাস্তবায়িত করে দিয়েছে বর্তমানের সরকার। এই সরকারের আমলে ক্যান্সার মতো দুরারোগ্য ব্যাধির ওপর থেকে সম্পূর্ণ জিএসটি প্রত্যাহার করে নেওয়া, ওষুধপত্রের দাম কমেছে, মানুষের জীবনের নতুন গতির সঞ্চার করেছে। নরেন্দ্র মোদী সরকার একবারও দাবি করেনি যে আমার সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে, কিন্তু যে কোনো ক্ষেত্রেই বিরোধিতারও একটা নির্দিষ্ট লিমিট আছে। বিরোধিতার জন্য বিরোধিতাটা আজকে সমাজ গ্রহণ করছে না। মুখ্যমন্ত্রীর এই মৃত্যু মিছিল, SIR এর নামে যেটা চলছে, মানুষ এটা নিচ্ছে না। তৃণমূল কংগ্রেসের এই যে বাঙালি অস্মিতা, বাংলা এবং বাঙালি, যে কংগ্রেস রবীন্দ্রনাথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর, যে কংগ্রেস বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টি বন্দে মাতরম, যেটা একটা ভারত আত্মার প্রতিধ্বনি, যেখানে ভক্তি আছে, শক্তি আছে, ছাত্র তেজ আছে, যেখানে জাতীয় সাংস্কৃতিক জাতীয়তাবাদ আছে, যে শব্দ আসমুদ্র হিমাচলের মানুষকে উদ্বেলিত করে দেয়, যে শব্দ একজন বামপন্থী মানুষকেও স্বাধীনতা আন্দোলনে বন্দে মাতরম ধ্বনি দিতে সাহায্য করে, কংগ্রেস, বাঙালি কংগ্রেস সেই বন্দে মাতরমকেও খণ্ডিত করেছে, আমাদের বাংলাকে ভাগ করেছে। আর ওপার বাংলার চেহারাটা দেখুন, আমরা তো সব দমদমবাসী। ওপারে আপনাদের আত্মীয় স্বজন আছে বা আত্মীয় স্বজন ছিল। 1970 থেকে 71 সালে 30 লক্ষ মানুষকে খুন করেছিল খান সেনা এবং পাকিস্তানের সেনারা। ঠিক আমাদের এখান থেকে যদি আমরা এখন গাড়ি করে স্টার্ট করি, 2.5 ঘন্টার মধ্যে যশোর ক্যান্টনমেন্টে পৌঁছে যাব।
যশোর ক্যান্টনমেন্টে 1.5 লক্ষের মতো মহিলা পাওয়া গিয়েছিল যাদের বয়স হচ্ছে 14 থেকে 45-এর মধ্যে, যাদের স্তন পর্যন্ত কাটা ছিল। গণধর্ষণ বা দীর্ঘদিন ধরে ধর্ষণ, এটা তো অনেক পরের। আজকে সেই বাংলাদেশ ভুলে গেল। আমাদের বিরোধী ছিলেন ইন্দিরা গান্ধী, কিন্তু সেদিন অটল বিহারী বাজপেয়ী তাকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন। সেই বাংলাদেশ 30 লক্ষ গণহত্যা, পৃথিবীর 2য় বৃহত্তম জেনোসাইডকে ভুলে গিয়ে আজকে তারা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতির সঙ্গে, ইন্দিরা গান্ধীর এফিজি মানে কুশপুত্তলিকার সঙ্গে কি আচরণ করেছে তা আমি এখান থেকে উচ্চারণ করতে পারবো না। আজকে সেই ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিতে আগুন দিয়েছে, 70,000 বই পুড়িয়ে দিয়েছে, ধ্বংস করছে ওখানে সমস্ত অস্তিত্বকে। আর এরা শুধু হিন্দুকে মারছে সে কথা নয়, আমাদের এখানে তো আবার আমরা একটু অতি সেকুলার, আর বিশেষ করে ওপার বাংলা থেকে যারা এপার বাংলায় এসেছি তারা আরো বড় সেকুলার। আমাদের এখানে সমস্ত সাহিত্যকাররা কবিতা লিখেছেন, গান শুনিয়েছেন, সিনেমা করেছেন, উদ্বাস্তু জীবন যন্ত্রণা নিয়ে ঋত্বিক ঘটক ছবি করেছেন, কিন্তু কেন উদ্বাস্তু হতে হলো এ নিয়ে কেউ কোনো কথা বলেননি। ওপার বাংলায় হিন্দু মারা গেছে কম, যারা মারা গেছে এবারে সবচেয়ে বেশি মুসলমান। শুধু হিন্দু মহিলা ধর্ষিতা হয়নি, ধর্ষিতা হয়েছে, আমি নাম বলতে গিয়ে আটকে গেলাম, ধর্ষিতা হয়েছেন বাংলাদেশের বিভিন্ন নেত্রীরা, প্রতিষ্ঠিত জনপ্রতিনিধিরা। ধর্ষিতা শুধু নয়, গণধর্ষিতা হয়ে গেছেন তারা। আজকে এই পরিস্থিতি যাতে এদিকে না চলে আসে, কারণ আস্তে আস্তে এগোচ্ছে, একটা দল তৈরি হচ্ছে আবার মুর্শিদাবাদ মালদার দিকে, তারা তাদের অধিকারের কথা বলবে। সেই দল যিনি তৈরি করছেন তিনি বলছেন যে এখানে আমরা 70% হিন্দু, 30%, যখন চাইবো তখন ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব। এই শক্তি আজকে একটা রাজনৈতিক দল তৈরি করছে। আর আমরা যারা পূর্ববঙ্গের মানুষ, আমরা যারা এখানে প্রগতিশীলতার, ধর্মনিরপেক্ষতার কথা বলেছি, আমরা যারা এই বাংলায় বসে দমদম লোকসভার মধ্যে বিভিন্ন বিধানসভায় একই বৃন্তে 2টি কুসুমের কথা বলে যাচ্ছি, 2টি ফুল যদি পাশাপাশি ফোটাতে পারেন এর থেকে আনন্দের কিছু হতে পারে না। আমরাও চাই ফুটুক, কিন্তু সেই ফুল ফোটাতে গেলে একটা মাটি দরকার, একটা শক্তিশালী ভূখণ্ড দরকার, যেখানে আপনি বহুত্ববাদের কথা বলতে পারেন, যেখানে দাঁড়িয়ে আপনি নরেন্দ্র মোদীর সমালোচনা করতে পারেন, যেখানে দাঁড়িয়ে আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে পারেন, যেখানে দাঁড়িয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনও করতে পারেন বা বিরোধিতাও করতে পারেন। এই যারা ওপার থেকে এগিয়ে আসছে যেগুলো, এরা কিন্তু বাগনানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে যে ভাষায় চ্যালেঞ্জ করেছিল বিজেপি ছাড়া অন্য কেউ তার প্রতিবাদ করেনি। যে কমিউনিস্ট পার্টির নেতা খুন হয়ে গেল বাংলাদেশে, প্রথম গুলি খেল, তার কারণ কি? সেটা ধর্ম মানে না, সে জিয়ার দলেও ছিল না, আওয়ামী লীগেও ছিল না, তার একমাত্র অপরাধ ছিল সে হিন্দু, তার পদবিটা আলাদা ছিল, চলে আসতে চেয়েছিল, সেও চলে আসছে। অর্থাৎ কমিউনিস্ট পার্টির যারা ওখানে আক্রান্ত হচ্ছেন তারা এখন ভারতবর্ষে লুকিয়ে ঢুকে পড়েছেন ত্রিপুরা দিয়ে। এই যারা বিপ্লবী সুজন চক্রবর্তী, কমরেড আরো আছেন এখানে, যারা বিভিন্ন সময়, এখন তো টিভির পর্দায় সন্ধ্যাবেলা গিয়ে একটা রাজনৈতিক রূপচর্চা করেন, তো তারাও একটু ভেবে দেখুন আপনাদের কমরেডরা ওপার বাংলা থেকে এপার বাংলায় কেন আসছে। কারণ আশ্রয়স্থল ভারতবর্ষ। পৃথিবীর যে যেখানে হিন্দুরা থাকে তারা মনে করে তাদের দেশ এই ভারতবর্ষ। বাংলা ভাষায় শুধু কথা বললেই হয় না, বাংলার মাটি দুর্জয় ঘাটি স্লোগান দিলেও হয় না, বাংলা বাঙালি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিবেকানন্দের কথা বললেই বাঙালি হওয়া যায় না। কারণ বাঙালিদের সংখ্যার বিচারে সবচেয়ে প্রিয় উৎসব হচ্ছে ঈদ। পাঠ্যপুস্তকে পড়ানো হয় বাংলাদেশে বাঙালির প্রিয় খাদ্য কি? বাঙালির প্রিয় খাদ্য হচ্ছে গোমাংস। তাই কোন বাঙালিকে আপনারা গ্রহণ করবেন চিন্তা করুন, সময় কিন্তু এগিয়ে আসছে। এখন দমদমের ছোট্ট ফ্ল্যাটের মধ্যে আস্তানা গেড়েছেন, দমদমের বিভিন্ন কলোনিতে আছেন, এখানে গল্প বলছেন ওপার বাংলায় আমার সব আসিল, নারকোল গাছ ছিল, সব শুনছে মানুষ, কিন্তু এখন কোথায় যাবেন? দণ্ডকারণ্যে জায়গা নেই,
অন্ধ্রে জায়গা নেই, উড়িষ্যায় আর কোনো জায়গা নেই, বিজনৌরে জায়গা নেই, ওপারে পিলিভিটে জায়গা নেই, বেতুলে জায়গা নেই, রায়পুরে জায়গা নেই, বিলাসপুরে জায়গা নেই, জামশেদপুরে জায়গা নেই, বেনারসে জায়গা নেই, এলাহাবাদের পাশে যে শহর বাড়ছে সেখানেও জায়গা নেই। যাবেন কোথায়? যাওয়ার পথ একটাই, সিএ। যাওয়ার পথ একটাই, এসআইআর। কারণ আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি তার মন বড়। মুখ্যমন্ত্রী বলছেন যারা মারা গেছেন কি হয়েছে? তারাও তো কারোর প্রেমিক ছিল। যারা মারা গেছে তারাও তো কারোর বাবা ছিল, কারোর ভাই ছিল। একটু মানবিক মুখ নিয়ে আমরা ওদের নামটা ভোটার লিস্টে রেখে দিতে পারি না? যারা পৃথিবীর মায়া কাটিয়ে উপরে চলে গেছে, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন না বাংলা ছেড়ে কেউ যাবে না, কোনো পরিযায়ী শ্রমিক যাবে না, আমি ওদের 5,000 টাকা দেবো। তারপরেও শ্রমিক চলে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী বলছেন মারা গেছেন তো কি হচ্ছে, ভোটার লিস্ট ছেড়ে আপনি চলে যেতে পারেন না, আপনাকে আমরা ভোটার লিস্টে নাম রাখবো। আমরা বলছি যারা মুক্তি পেয়েছে, পৃথিবী থেকে মায়া কাটিয়েছে, তাদের মুক্তি দিন, এসআইআর এর ব্যবস্থা করুন, এটা করুন। মুখ্যমন্ত্রী শুনছেন না। মুখ্যমন্ত্রী মিছিল বার করে দিলেন, প্রকাশ্যে মিছিল। রোহিঙ্গা বাঁচাও যাত্রা, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা। তৃণমূলের এজেন্ডা পরিষ্কার, বাংলাদেশি থাকবে, মানে বাংলাদেশি মুসলিম থাকবে। ও একদিন বলেছিল কি আছে যে হাসকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, বলেছে তো বলেছে। ওরা থাকবে, রোহিঙ্গা থাকবে, মৃত ভোটার থাকবে, ভুয়ো ভোটার থাকবে, ডাবল এন্ট্রি থাকবে, ট্রিপল এন্ট্রি থাকবে, কোয়ার্টার এন্ট্রি থাকবে। মৃত ছেলে তার গৃহবধূ যেরকম বাড়িতে থাকবে, ছেলেও থাকবে। মুখ্যমন্ত্রী মন বড়, মুখ্যমন্ত্রী কাউকে ছাড়তে চাইছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে আছে তোমরা এসো, আমার এখানে আমি জায়গা দেব। মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই বাংলার মহামানবের সাগর তীরে। মুখ্যমন্ত্রী সবাইকে টেনে নিচ্ছেন কাছে। এটার জন্য অন্তত তাকে অভিনন্দন জানানো দরকার। এরকম বড় মন পাবেন কোথায়? আমাদের ছোট কথা, ছোট ব্যথা, ছোট মন। আমরা বলছি এটা ধর্মশালা নয়, আর লোকগুলোকে কষ্ট দেবেন না। অনেক দিন ওপরে চলে গেছেন, এবার তো ছাড়ুন, এবার মুক্তি দিন, এবার তো শেষ কথা বলুন। তাই এই কাজটা সম্পূর্ণ করার জন্য এখানে যারা আছেন, শুধু রক্ত দিলেই চলবে না, রক্ত নিলেই চলবে না। বিএলওর পাশে থাকুন, সহযোগিতা করুন, আর বিএলওকেও বোঝান যে আপনি সরকারি কর্মচারী। আপনাকে কেউ যদি প্রভাবিত করে, ভয় দেখানোর চেষ্টা করে, ভয় পাবেন না। আপনি ভয় পেয়ে যদি এদিক ওদিক করে ফেলেন, পরে আবার মামলা মোকদ্দমা হবে। সরকারি চাকরি তো, গ্রেপ্তার হয়ে যাবেন। বিহারে হয়েছে। আর একবার গ্রেপ্তার হয়ে গেলে তারপর সাসপেনশন, তারপর তো বোঝেন চলতে থাকবে আইন, আইনের লম্বা প্রক্রিয়া। আইনের পথে চলবে তো আইনজীবী বসে গিয়ে এখানে, ওই কোণে একজন, প্রেসিডেন্টও তো আইনজীবী, দু কোণে দুজন। এদের যে প্রক্রিয়ায় যে পড়েছে শেষ, মোটামুটি 2-2.5 বছর 3 বছর গল্প শেষ। প্রাইমারি স্কুলের টিচার, উচ্চ মাধ্যমিকের টিচার, মাধ্যমিকের টিচার, সরকারি কর্মচারী, বিএলও কোনোভাবে যদি কোনো এফআইআর এর শিকার হয়ে যান, তাহলে কিন্তু ঘটি বাটি টানাটানি হবে। ছেলের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়বেন। ভারতবর্ষের সংবিধানের আপনাকে যে শক্তি দিয়েছে সেই শক্তি পালন করুন। রক্তদান শিবিরের সংখ্যা বাড়ান। এখানে আমাদের মধ্যে প্রতাপদা, রাহুলদা, তাপসদা আছেন, তিনজনই আমাদের মধ্যে এখানে সিনিয়র। আমি সকলকে সংগঠকদের পক্ষ থেকে, জয়ের পক্ষ থেকে, কারণ যিনি পরিচালনা করছিলেন, হ্যাঁ, তিনি আগেই লম্বা এত বিশেষণ লাগিয়ে দিচ্ছেন, হচ্ছে না। তারপর আমি দীর্ঘ বক্তৃতা করে ফেলেছি। সবাই মিলে একটু আমরা রক্তদান শিবিরের দিকে সরাসরি যাব, আমি হিসাব করছি। আর কোনো বিগ্রহ নেই, কোনো বিগ্রহ নেই, একটাই বিগ্রহ হচ্ছে রক্তদান। আবার বিগ্রহের ওপর ওইটা করে রক্তদান শিবির ওখানে চলো করে।
একটি গাছ বৃক্ষরোপণ করবেন। সকলে যাচ্ছেন। শঙ্করদা এগোলাম। আমার মধ্যে উপস্থিত হয়েছেন প্রাক্তন জেলা সভাপতি কেএমসি জেলা মানুষ উপস্থিত হয়েছেন। আমরা দেখছি সরকারি কর্মচারীরা যেটা সরাসরি কংগ্রেস ও শাসক দলের হয়ে কাজ করছেন, এসআইআর এর প্রক্রিয়া আপনি বললেন একটা হুঁশিয়ারি ছোটভাবে বোঝালেন। আমি হুঁশিয়ারি দিই আমি বলছি ভবিষ্যতে হুঁশিয়ারি কেন দেব? এমনি সরকারি কর্মচারীরা ডিএ পান, স্কুলে যারা চাকরি করেছেন স্কুলটাই উঠে যাবে, ছাত্র নেই। এমনি সরকারি কর্মচারীদের প্রতি আমরা সহানুভূতিশীল, আমরা চাই তারা সুরক্ষিত থেকে কাজ করুক। কিছু জায়গায় বাধ্য হচ্ছে, আমরা নির্বাচন কমিশনকে যেটা জানাবো। এসআইআর এর কথাও তো স্মরণ করিয়ে দিলেন আপনি। হ্যাঁ, সরাসরি কেউ যদি আইন ভাঙতে চান তো এফআইআর হবে। দাদা এটা দিয়ে